ওয়েলকাম টু বিশাখাপত্তনম। বুঝতে হবে আমার মুরত কতটা। রতি চাপাতি অবাক জলপান। দাদা একটু জল পাই কোথায়? हाँ हाँ बाबू हाँ। प्रहलाद इच्छा दर्शन के लिए হ্যাঁ वराह नरसिंह। এটা খুব বড় জাহাজ নোঙর করা। সেখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম শ্রীকাকুলাম। শ্রীকাকুলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কি ভেবে বেরিয়েছিলাম আর কোথায় এসে হাজির হলাম। তো যাই হোক, এইরকম আনপ্ল্যান ট্যুরগুলোই মনে হয় মনে রাখার মতো, তাই না? এক্স্যাক্টলি। এখন কি প্ল্যান করে ঘড়িতে বেরিয়েছিলাম আর কোথায় চলে এসেছি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 মতো। তো আমরা এই যে হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছি। আর এখন একটুখানি গাড়ি ফাড়ি ধুচ্ছে শুভেন্দু। আসলে যেহেতু সামনে থেকে বসে শ্যুট করি, তো এই অন্তত এই ফ্রন্টের এই কাঁচটা সবসময় পরিষ্কার রাখা হয়। দেখুন, এত রকম সত্যি বলতে হঠাৎ করে আমরা প্ল্যান চেঞ্জ করছি। ওই জন্য আজকে দিনের শুরুতে আপনাদেরকে বলবো না কোথায় যাচ্ছি কি করছি, কারণ ওটাও ধরুন আবার চেঞ্জ হয়ে গেল। তো স্লোলি এগোতে থাকি। হ্যাঁ বলো। চেঞ্জের কারণটাও আমি বলে দিই। হ্যাঁ। সেটা হচ্ছে যে কালকে যখন আপনারা আগের এপিসোড দেখলেই বুঝতে পারবেন যে আগের এপিসোডে যখন আমরা এই মানে কোরাপুট ভেবে যখন বেরোলাম পুরী থেকে, তখন একজন উড়িষ্যার পুলিশ আমাদেরকে বলল যে NH-16 ধরে এগিয়ে যেতে। এবার NH-16 ধরে এগিয়ে যাওয়ার পরে ব্রহ্মপুর বলে একটা জায়গা, সেখান থেকে কোরাপুটের জন্য রাস্তাটা কাটে, মানে পূর্বঘাটে প্রবেশ হয় ওই ব্রহ্মপুর থেকে। আমরা কি করেছি, যেহেতু সোজা এগোচ্ছিলাম, এবার গুগলের যা সিস্টেম, একটু এগোতেই রাস্তাটা সোজা দেখিয়ে দিয়েছে। এবার কি দেখিয়েছে সেটা হচ্ছে শ্রীকাকুলাম ক্রস করে ভাইজ্যাকের আগে থেকে পূর্বঘাটে ঢোকার জন্য। এবার ওখান থেকে কোরাপুটে যাওয়া যায়, আবার যাওয়া যায় আরাক্কু। এইবার বুঝতেই পারছেন যে এখন দুটোই অপশন আমাদের কাছে আছে, আর আছে থার্ড একটা অপশন। এটা একটা দুর্দান্ত অপশন, তাই দিনের শুরুতেই বলছি না, বেরিয়ে পড়ি। তারপর দিনের সঙ্গে সঙ্গে দিন যত বাড়বে বুঝতে পারবেন যে এবার আমরা কোথায় যাচ্ছি। অবশ্য থাম্বনেল যারা দেখে নিয়েছেন তারা তো বুঝেই গেছেন যে আমরা কোথায় চলেছি। তাহলে শেষ অবধি আজকে সঙ্গে থাকতে হবে। তো আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে এই যে রোড ট্রিপে আসি কি এসেনশিয়ালস আমরা নিই। তো তার মধ্যে একটা এসেনশিয়াল আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা টায়ার ইনফ্লেটার। যেহেতু গাড়িটা অনেক চলেছে তাই একবার টায়ার প্রেশারটা চেক করে নেব, আর হাওয়া লাগলে হাওয়া ভরে দেবো। তো এই হচ্ছে টুসা, এটা হচ্ছে টুসা কোম্পানি। এর যেটা সুবিধে, অনেকে টায়ার ইনফ্লেটার ইউজ করে যেগুলো রিচার্জেবল, এটা কিন্তু রিচার্জেবল নয়। এটা পাওয়ার ব্যাকআপ পাই কিন্তু গাড়ি থেকে, ফলে গাড়িতে পেট্রোল থাকলেই যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আপনি টায়ারে হাওয়া ভরতে পারবেন। খুব সহজ ইউজ করা, বুঝতেই পারছেন। গাড়িতে যে সকেটটা আছে সেখানে এটা কানেক্ট হবে, আর একবার করে চেক করে নেব সব টায়ার প্রেশার, আর তারপরে হাওয়া ভরবে। যাওয়া যাক তাহলে। হ্যাঁ দুগ্গা চলো। ঘুরিতে এখন এই যে 10:51, এই আমরা বেরোলাম। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, অসম্ভব ট্রাফিক ছিল। আর এখন আমাদের ম্যাপ দেখাচ্ছে যেতে হবে ডান দিকে। এই যে এখানে এটা হলো জিটি রোড, এখানে শেষ হয়ে যাচ্ছে, আর সামনে গিয়ে কানেক্ট করছে NH-16। আমরা ঢোকার সময় পেছন দিয়ে ঢুকেছিলাম, বেরোচ্ছি আর একটু সামনে দিয়ে।
জেনেও গেছেন কোথায় যাচ্ছি, তুমি একবার বলে দাও। তো আমরা এখন যাচ্ছি বিশাখাপত্তনম, ভাইজ্যাক। এখান থেকে 75 কিলোমিটার। আজকে খুব অল্প ড্রাইভ, মাত্র 1 ঘন্টা 11 মিনিট ড্রাইভ করলেই আমরা পৌঁছে যাব। কালকে আমরা ইচ্ছে করেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে শ্রীকাকুলামে থাকবো, কারণ আমরা অপশন রাখতে চেয়েছিলাম যে কোরাপুট বা আরাকুও যদি মনে হয় আমরা যেতে পারি। কিন্তু যখন ভেবে দেখলাম যে এত দূর চলেই এসেছি আর এখান থেকে মাত্র 1 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে, না গেলে পাপ হবে। যদিও মেন ভাইজ্যাকে আর দিইনি আমি, এটা লোকেটার আমি দিয়েছি। আমরা নতুন একটা রাস্তা দিয়ে ভাইজ্যাক যাবো। আপনারা এর আগে দেখেছেন যে আমরা আমাদের রাজ্যে দীঘায় আমরা ঘুরেছি মেরিন ড্রাইভ রোড ধরে, তো পুরো ভাইজ্যাকটা আমরা ঢুকবোই হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে, মানে সেরকমই আমি ম্যাপ সেট করেছি। এখন সামনে চলুন, এরকম ভাবে আপনারাও আসতে পারেন, এই সেম রাস্তা ধরে আপনারা মেরিন ড্রাইভে ঢুকে যেতে পারেন। চেনা পরিচিত জায়গায় একাধিকবার যাওয়া আর একটা সম্পূর্ণ নতুন জায়গায় প্রথম যাওয়া, মানে দুটো কিন্তু ইকুয়ালি এক্সাইটিং আমি বলবো। যেমন পুরী, ধরো আমরা যতবার আসি মনে হয় যেন এরপরে আবার কবে যাবো। ঠিক তেমনই যেরকমটা আমাদের আগের ভিডিওতে আমরা বলেছি যে দক্ষিণ ভারতের প্রথম রাজ্য যেখানে আমরা এলাম, এবং তাও আবার আমাদের গাড়ি চালিয়ে, তাও আবার বাই মিস্টেক। যাই হোক, তা সব মিলিয়ে কেমন লাগছে বলো তোমার? আমার তো দুর্দান্ত লাগছে। যে কোনো অজানা জায়গায় ড্রাইভ করার, মানে যেখানটা আমি কোনোদিন যাইনি, কোনো ধারণাই নেই, সেখানে ড্রাইভ করার কিন্তু একটা অ্যাড্রিনালিন রাশ কাজ করে। হ্যাঁ হ্যাঁ। তো আর এখানে রাস্তাঘাট মোটের উপর খুবই সুন্দর, বিশেষত হাইওয়েজ গুলো মানে এত অপূর্ব লাগে, মানে কিভাবে যে চোখের পলকে কয়েকশো কিলোমিটার পেরিয়ে যাচ্ছি আমরা, তাই না বলো? ধাঁধার মতো লাগছে। রাস্তার কোয়ালিটি ভালো হলে সত্যি। আর এবার আমি এটাও বলবো, যেহেতু আমি আমার সিটিং পজিশনটা নিয়ে একটুখানি খেটেছি, কাজ করেছি, এই ব্যাক রেস্টটাও ব্যবহার করছি, এই যে দেখা যাচ্ছে, তো এটার জন্য না মানে জার্নিটা সর্বোপরি অনেক বেশি কমফোর্টেবল হচ্ছে। এর আগে বেশ কয়েকবার আমি তোকে বলেছি যে শুভেন্দু আমার মানে কোমর বড্ড ধরে যায়, আমি একটা পয়েন্টের পর না করে এনজয় করি না, খুব মানে মনোটোনাস লাগে। বাট এই ট্রিপটা এবার যেহেতু এটাও ঠিক, যেহেতু এরকম আনপ্ল্যান্ড হঠাৎ করে, আনপ্ল্যান্ড এবং এক্সাইটমেন্ট আরো বেশি। ইন্দ্রাণীর জন্য আমি প্রচুর ব্রেকও দিচ্ছি, আমি এটাও একটা কারণ কিন্তু ব্রেক গুলো দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা মাঝে মাঝেই দাঁড়াচ্ছি, সব স্পটে হয়তো ভিডিও করছি না, বাট একটু স্ট্রেচ করা, একটু হেঁটে নেওয়া, এসব করছি আর কি। আর ট্রিকি হয়ে যায় এরকম একটা সিচুয়েশন যখন আমরা পড়ে গেছি মধ্যেখানে। খুব ভালো কথা। উনি আমাদের দেখেই জায়গা দিলেন না? হ্যাঁ। আসলে ট্রিকি কিছুই না, মানে তুমি কি এটা বলছিলে একটু আগে, বলো হাইওয়েতে ড্রাইভিং। আমি বলছিলাম এই ভারী কন্টেনার গুলোকে দেখলে আমি একটু ডিস্টেন্সই মেনটেন করি, এবং যখন আমি একদম ক্লিয়ার পাই তখনই আমি ওকে ওভারটেক করার চেষ্টা করি। তাতে হয়তো আমার একটু লেট হবে, আমার একটু সময় লাগবে, কিন্তু আমি ওর পেছন পেছন যাই, কারণ বুঝতে হবে আমার মুরত কতটা। ড্রাইভের ক্ষেত্রে এটা মাথায় রাখা খুব দরকার যে আপনার মুরত কতটা, আপনি কোন গাড়িতে বসে আছেন, তাহলেই দেখবেন আপনি সেফ আছেন। একদমই তাই। এই যেমন সামনের কন্টেনারটা দেখুন, একদিকে পুরো হেলে গেছে, ও হেলে আছে ওই দিকে, অথবা আমি ওদিক দিয়ে যাবো না। নিজের সেফটি নিজের কাছে, একেবারেই তাই। মানে মাথায় রাখতে হবে যে নিজের সেফ থাকলে আমি সামনের লোকটাকেও সেফ রাখতে এবং পারবো। সেফটি নিয়ে যদি আপনার মধ্যে অল্পটুকু একটু ভয় কাজ করে, যে আপনি ভাবছেন যে ও বিরাট একাই, আমি ওর পাশে অনেকক্ষণ ধরে চলবো না, হয় এগিয়ে যাবো না হয় পেছনে থাকবো, তাতে কিন্তু আমি বলবো আপনি সেফই থাকবেন। অল্প একটু ভয় মনে থাকা ভালো, কারণ ভয় মানুষকে সচেতন করে, তাই না? একেবারেই তাই। তো এক্ষেত্রে হতেই পারে, ধরুন আপনি গ্রুপে গেছেন, দুজন বন্ধু দুটো গাড়ি নিয়ে, তো আপনার বন্ধু অনেকটা এগিয়ে গেল, তো সেটা নিয়ে টেনশন করা বা ইয়ে করার দরকার নেই যে হ্যাঁ ভাই তুমি এগিয়ে যাও, আমি আসছি। হ্যাঁ আমি আসছি, আমি আমার মতো আসছি। এইটা দেখে আমার সেই টারজান সিনেমার ওই গাড়িটার কথা মনে পড়ছে, যে খড়ের গাদা মাথায় নিয়ে আসছিল।
বিশাখাপত্তনম 78 কিলোমিটার। কিছুক্ষণের জন্য সূর্যটা একটু মেঘে ঢাকা পড়ে গেছে, এত ভালো লাগছে ওয়েদারটা। বাইরে গরম আছে নো ডাউট, অসম্ভব হিউমিড, কিন্তু এই যতক্ষণ সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে না ততক্ষণ কিন্তু আরো বেশি ভালো লাগছে, তাই না বলো? আজকে 4 জানুয়ারি হিসেবে অন্ধ্রপ্রদেশে কিন্তু ভালো গরম। শুনছি কলকাতায় নাকি খুব শীত পড়েছে। আমার তো ভীষণ শীত ভালো লাগে। এইটা কলকাতায় শীতে থাকার মোক্ষম সময়, আমরা অনেক দূর চলে এসেছি। আর এটাও ঠিক, দেখ 2 মাস আগে আমরা কোন থরহরি কম্প করে কাঁপছিলাম, আর এখন। তবে এবার বিষয় হচ্ছে যে মানে ইন্দ্রাণী যে কথাটা বললো সেটা হচ্ছে সান্দাকপুর। আপনারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আমাদের এই জাস্ট 2 ভিডিও আগেই সান্দাকপুর সিরিজ শেষ হয়েছে, সেটা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা যতদূর চলে এসেছি এখন, এখান থেকে যেতেও তো সময় লাগবে, আর এই শীতে না এলে কিন্তু এই অন্ধ্রপ্রদেশে এই আরামে ঘোরা যেত না। মানে গোটা দক্ষিণ ভারত আমি বলবো এই শীতকালে খুব মানে কমফোর্টেবলি ঘোরা যাবে অন্যান্য সময়ের থেকে। এই পূর্বঘাট পর্বতমালা হিমালয়ের মতো তো অত বিরাট আকারে নয়, তাই যেন মনে হয় খুব শান্ত, ধীর স্থির চুপচাপ এরকম একটা ভাইব। আর প্রচুর গ্রিন, সুন্দর, মানে এখানে দুনিয়ার নারকেল গাছ, সুপুরি গাছ, হ্যাঁ, আর সামনে এরকম এদিকে কলা বাগান বোধহয়। ও বাবা, এখানে প্রচুর আবার কলা গাছ, মানে চোখের আরাম চতুর্দিকে। আর এই সমস্ত জায়গাগুলো বোধহয় কোনো কোয়ার্টার, জানো তো? হ্যাঁ, এই মিডল অফ নোওয়্যার এই কোয়ার্টারই হবে। যত এগোচ্ছি পাহাড়টা কাছে আসছে, এই রেঞ্জটা বেশ অনেকটা দূর, মানে ব্যাপ্তিটা। এতক্ষণ আমরা টুকরো টুকরো পাহাড় দেখছিলাম, ইনফ্যাক্ট আগের ভিডিওতেও দেখলে বুঝতে পারবেন এই রেঞ্জটা বেশ অনেকটা জুড়ে। ফাইনালি আমি কিছু ইডলি লোকেট করতে পেরেছি। কি খাবি, রুটি খাবি? রুটি খাবো, রুটি পেলে তো রুটিই খাবো, তার সঙ্গে দেখা যাক কি পাওয়া যায়। এখানে তো ছাউনি নেই গো, ভিতরে বসা যাবে? দেখা যাক। তো বাজ বিচার না করে খেয়ে নিতে হবে। এই জায়গাটা দেখুন, দারুণ। রুটি নেই, रोटी चपाती रोटी हाँ चपाती रोटी होता है। তুমি তো সব ছেড়ে আসছি। শুভেন্দুটা না মহা ফকড়া, বলছি আপনাদের। শুভেন্দু এমন, মানে ধরুন আমিও কথা বলতে গিয়ে যদি কিছু একটা ফাম্বল করি, ও ওইটাকে কপি করে এরকম বলতে থাকে। এবার এখানে তো একটুখানি ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, প্রবলেম কিছুই না, এনারা হিন্দিটা যেহেতু বোঝেন না, মানে মানুষ কি হয় যদি হিন্দি বোঝে না মোটামুটি রিপ্লাই করতে পারে, কিন্তু কথা যদি কেউ নাই বুঝতে পারে তাহলে সে নিজের ভাষায় যা বলবে আমরাও তো সেটা বুঝতে পারবো না। আমাদের হোটেলেও, যে হোটেলে আমরা ছিলাম, ওখানে সবার মধ্যে একজন হচ্ছে আবার হিন্দি বোঝে, বলতে পারে না, মানে উত্তরটা উনি ইংরেজিতে দিচ্ছেন, কিন্তু যেহেতু হিন্দি বোঝে, হিন্দি শুনলেই সবাই তাকে ডাকছে আর কি এরকম। আর এখানে এত পাজি, ওখানে ওদের মতো করে বলছে যে রুটি রুটি চাপাতি ডোসা, আরে এটা না আমার অটোমেটিক হয়, যে ভাষায় কথা বলে না আমার অটোমেটিক্যালি যেন ওর কপি হয়ে যায়, ও যেভাবে বলে। তোকে থাইল্যান্ড নিয়ে যাবো। আরে ও বলে না রতি রতি রতি, এটা আমি ইচ্ছে করে, এরকম অসভ্যতা। আরে অসভ্যতা, এটা ইমিটেশন আমার এমনি হয়ে যায়, মানে এটা আমি যে ইচ্ছে করে করছি তা না, মানে ওকে ভেঙাচ্ছিস না? না 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 না, এমনকি কেউ কোর্সে খাইছে বললে আমি কোর্সে খাইছে বলে দিই। এটা আসলে বোধ হয় যেহেতু এত ল্যাঙ্গুয়েজ আমার জীবনে, আমার বাড়িতে বলে কুর্থা বলে বাড়ির লোকেরা, বাংলা বলে, আবার আমার মামার বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের লোকের একটা টান থাকে, সেই টানে আমি আবার ওদের সঙ্গে কথা বলি। হ্যাঁ, শুভেন্দুর আবার এটা আছে যে যেরকম ভাবে কথা বলে, যার যেটা ভাষা, মানে ও আমার সঙ্গে যে বাংলাটা বলে, ও কিন্তু নিজের বাবা মার সঙ্গে ওইভাবে কথা বলে, দিবা নিবা এরকম বলে। সেইটা নিয়ে আমি ওকে আবার ইয়ে করি, দোসা খেতে মজা দেখিয়েছি সবাইকে। আচ্ছা।
আবার এখানে একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, এবার আমরা বাংলা বলছি শুনে উনিও বলছেন কোথা থেকে। কোন সুক্ষণে যে দুটো অর্ডার দিয়েছিলি, তো বিরাট বিরাট, খুলে দেখা। দেখি ঘিয়ে ভেজেছে নাকি রে একটুখানি, একটা কিছুতে ডুবিয়েছে, আর মাখিয়েছে আর কি। খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ। একদম গরম গরমা গরম। আর এটা কিসের তরকারি? এটা আলুর সবজি। বাহ, ঘুগনি মটর দেখছি। হ্যাঁ, ঘুগনি মটর দেওয়া। দেখো সর্ষে দেওয়া, দেখেছো? একটু টক টক আলুর সবজি। তাই, বাহ ভালো লাগছে তো। আর এটা কেমন দেখো, এটা চাটনি, ভালো, তেঁতুল ফেতুল দেওয়া, বুঝে খাও, এটা টেস্টি, ভালো খেতে। খাও। ওতে সবজি দেবে, আলু সবজি দেবে অল্প করে, না 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 না, চাটনি আর সাম্বার না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আবার ডিম দিয়ে ডোসা করে, মানে আমরা যেমন এগ রোল করি ওই রকম। তো ওটা ঠিক খাওয়ার সাহস পাচ্ছি না, যদি ভালো না লাগে। এমনি ডোসা ইডলি আমার ভীষণই ফেভারিট, মানে আমি যদি প্রত্যেক দিন ব্রেকফাস্টে ডোসা ইডলি দেওয়া হয় আমি আনন্দ করে খেয়ে দেবো। শুভেন্দুর ওইটা না, একটু রুটি না হলে চলে না। আমার রুটিটা আমি না খুব মানে ঠিক থাকে রুটি খেয়ে actually। সেটাই, যার যেমন পেট, যার যেমন হ্যাঁ। অভ্যাস। তো চলে এসেছে আমার ডোসা, আমি মুখে পুড়েও নিয়েছি খানিকটা। এখানে না মশালা ডোসাটা ছিল না, তাই প্লেন ডোসা, সঙ্গে এই যে সাম্বার। কিন্তু এটা কিভাবে খাবো, চামচ চামচ লাগবে না, চামচ লাগবে না। আর এই যে সাদা চাটনি, তুই না এই তরকারিটা একটু নিস। এটা আমি খেয়ে দেখলাম, দারুণ। শুভেন্দু না এভাবে গুছিয়ে বলতে পারে না খাবার টেস্ট, সত্যি কথা বলছি, আমার থেকে শুনুন। ভীষণ ভালো তরকারিটা খেতে, একটু বেশ সত্যি একটা টকের ভাব আছে, দারুণ। শুভেন্দুকে রুটির সঙ্গে যে তরকারিটা দিয়েছিল ভীষণই ভালো খেতে, মানে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে আলু মটরের তরকারি। কিন্তু আমাকে ডোসার সঙ্গে যে সাম্বারটা দিয়েছিল, মানে এই প্রথম সাম্বার আমি খেতে পারলাম না, খুব টক, মানে দুনিয়ার টক বাবা, অত টক। আর শুভেন্দু বলছে যে এখানে এত গরম পড়ে, ওই জন্য কি টক খেলে নাকি রোদ লাগে না মাথায়। হ্যাঁ, টক খেলে রুটি। ও সামনে এই গাড়িটা দেখছে। এমজি কমেট। চলে এলাম আমাদের আজকের দিনে প্রথম টোল প্লাজাতে। এই সামনে থেকে এই রাস্তার আমি একটু বাঁ দিকে চেপে যাচ্ছি, কারণ হচ্ছে এখান থেকেই বাঁ দিকে কাটতে হবে আমাদেরকে ফর বিশাখাপত্তনম বিচ রোড। তবে এখান থেকে রাস্তার সাইনবোর্ড বলছে বিশাখাপত্তনম 29 কিলোমিটার সোজা, মানে মেন এখান সিটি থেকে দেখাচ্ছে 9.6 কিলোমিটার। কারণ আমরা বিচ রোড যেখানে শুরু সেইটা দিয়ে রেখেছি। ওকে, আমি ওটাই ভাবছি যে বাবা এতটা ডিস্টেন্স কি করে হতে পারে। না, বাকিটা হচ্ছে যে আমরা বিচ রোড দিয়ে যাবো ট্রেনে। আর অন্যান্য জায়গার মতো এখানেও আমাদের কোনো হোটেল বুকিং নেই, আর হোটেল বুকিং নেই বলে সত্যি কথা কিছু পয়সা বাঁচছে, নইলে ভাবছি সকালে এক আর রাত্রিবেলা হচ্ছে আর এক, ওরম হলে সত্যি অনেক পয়সা নষ্ট হতো। তো আর অনলাইনের থেকে আমি দেখছি যেটা গিয়ে কথা বললে না একটু সস্তাই পড়ছে, বল শুভেন্দু? হ্যাঁ, এই এখান দিয়ে নামবো, ভিতরে যাবো। আমার ইউটা ইয়ে দেখাচ্ছে, না, আমাদেরকে তো সোজা রাস্তাই দেখাচ্ছে। ও না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই আগে দিয়ে ডান দিকে যেতে হবে, ওই যে ডান দিকে যাচ্ছে না। হ্যাঁ, আর এই দক্ষিণের মানুষরা না আমি দেখছি অসম্ভব স্পিরিচুয়াল, খুব ঠাকুর পুজো করেন। আমরা যে হোটেলে ছিলাম শ্রীকাকুলামে, ওইখানে একটা সামনে পেন্ট হাউস ছিল বল আমাদের হোটেলের, একদম হোটেলেরই আর কি। হ্যাঁ। তো ওখানে একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক সকালবেলা এখন পুজো করছিলেন, হ্যাঁ, হাতে তুলসী পাতা, ধূপকাঠি, অনেকগুলো তুলসী পাতা হ্যাঁ নিয়ে। তো
তো এই জিনিসটা এনাদের খুব আছে। আর একটা জিনিস আমার যেটা দারুণ লাগছে, আমি কাউকে রাস্তায় দেখতে পেলে দেখাবো, সবাই না মাথায় ফুল গুঁজেছে। হ্যাঁ। মানে নিজেরাও বুঝেছে, সঙ্গে ছোট মেয়ে থাকলে তারও মাথায় মানে তাজা ফুল, আর মাথায় ফুল লাগাতে এনারা খুব ভালোবাসে। হয় গাজরা, নইলে মালা বা একটা ফুল। অনেককেই দেখলাম, এদিকটা কাউকে চোখে পড়ছে না। আর চলন্ত গাড়িতে যাচ্ছি তো, মানে কাউকে হঠাৎ মানে কি পাস করে যাচ্ছে, ধরতে পারছি না। এখানে হলুদ কালো ট্যাক্সি, এই সরি, এইখানে দুপাশে হলুদ কালো অটো। আমাদের কলকাতায় এক সময় এরকম অটো চলতো, জানিস তো? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম। তারপরে তো যখন এলপিজি হয়ে গেল, গ্রিন করে দিল, গ্রিন আর ইয়েলো। আমি এরকম হলুদ কালো অটোয় চলেছি, তবে এইরকম মানে এত বড় না, মানে খুব আওয়াজ হতো। ওটা তো তুমি যেটা বলছো, ওটা 2 স্ট্রোক অটো। হ্যাঁ, পট 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 এবারে আওয়াজ। হ্যাঁ, ওই রকমই, তবে খুব শব্দ আর কি। এই বিশাখাপত্তনম কিন্তু অন্ধ্রপ্রদেশের আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় শহর। আর এটা হচ্ছে সেই বন্দর শহর যার একদিকে হচ্ছে পূর্বঘাট পর্বতমালা আর একদিকে বঙ্গোপসাগর। তাই যারা সমুদ্র আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চান আমাদের দেশে, এখন তো সবাই দৌড়চ্ছে ইন্দোনেশিয়া, বালিতে, এখানেও কিন্তু সেই রকমই ভাইব আমি শুনেছি। এরপর তো নিজের চোখে দেখবো, তাই বলবো ভাইজ্যাক কিন্তু যদি এখনো না ঘুরে থাকেন, প্ল্যান করতে পারেন। একদম অন্যরকম, ভীষণ ভালো লাগবে। এখনো তো তাও আমরা প্রপার ঢুকিনি, তাও অল ওভার ভাইব, এখানকার মানুষজন খুবই ভালো লাগছে আমার, তাই না বলো? এক্স্যাক্টলি। আমি যে বললাম, অজানা অচেনা জায়গায় নতুন ভাবে যেতে, সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে, মানে সব তো ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। একটু আগে একটা জায়গায় দাঁড়ালাম, কিছু লোকের সঙ্গে কথা বললাম, এই রাস্তাঘাট জানছিলাম আর কি। ভীষণ হাসি খুশি ভাবে কথা বলে এটা। হ্যাঁ, মুখে একটা হাসি লেগে আছে সব সময়। হ্যাঁ, আর এখানে সমস্ত উদীয়মান ফ্ল্যাট, মানে বুঝতে পারছো তো, ধরো যাদের একটুখানি সম্পন্ন, যারা সম্পন্ন এবং প্রপার শহরেও রয়েছে, এখানে একটা ফ্ল্যাট কিনে রাখলো। অন্ধ্রপ্রদেশের ভেতরে হয়তো গ্রামে বড় হয়েছে ছেলে, হ্যাঁ। এখন চাকরি পেয়েছে, সে এখন বড় শহরে শিফট করেছে, বাবা মাকে নিয়ে আসবে, এখানে ফ্ল্যাট কিনছে। সেটাই। আর এখানে একটা চার্চ, স্কুল না না, চার্চ এই তো, না, স্কুল বাস, দেখো বললাম, প্লাস সেন্ট পিটার্স চার্চ লেখা আছে। হ্যাঁ, সেন্ট পিটার্স চার্চ, ঠিক। আর এই হচ্ছে রাস্তাটা ঢাল, বুঝতে পারছো? এসিটা বন্ধ করে দেবে চাইলে। না না, চলো না। সব ঢালের ওপরে, ঢালের ওপরে এই সমস্ত বাড়িগুলো বা পুরনো কোনো মন্দির, স্থাপত্য এই হচ্ছে পুরনো মন্দির। উপরে কোনো মন্দির আছে। ये कौन सा मंदिर है? टेम्पल नरसिम्हा। नरसिंह মানে হেঁটে যেতে হবে, বিরাট সিঁড়ি, সিঁড়ি উঠতে হবে এখানে। নরসিংহন যা বুঝলাম, তাই না? ওই যে উপরে নরসিংহ। হ্যাঁ, তাই তো ভক্ত প্রহ্লাদ নরসিংহর সেই নরসিংহ। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ওপরে অটো যাচ্ছে, গাড়ি যাবে। ওই যে উপরে
দিকে গাড়িও যাবে। বাহ, এটা একটা ভালো করেছে। আর এটাই তো ভালো, গাড়ি রাখারও জায়গা আছে। বাহ। ये पुरातन टेम्पल, बहुत पुरातन। बहुत पुरातन, सिंहाचलम का पुरातन। अच्छा, सिंहाचलम का सिंहाचलम वराह नरसिम्हा। बड़ा नरसिम्हा भक्त प्रहलाद। ये भक्त प्रहलाद हाँ, नरसिम्हा। नरसिम्हा। हाँ प्रहलाद इच्छा दर्शन के लिए हाँ, वराह नरसिम्हा। वराह नरसिम्हा। अच्छा प्रहलाद का हाँ, छोटा बाप हिरण्याक्ष। हिरण्यक्ष, या हिरण्याक्ष मारने के लिए हाँ आदिवराह अवतार, हाँ, वो पिलर पिलर फेंकते। आदिवराह अवतार हिरण्याक्ष मारने के लिए। अच्छा हिरण्यकश्यप मारने के लिए नरसिम्हा अवतार। হ্যাঁ, হিরণ্যকশিপুকে বধ করেছিল। হ্যাঁ। हिरण्यकश्यप का अवतार। ये मानव को हम्म, पंचकला, पंच प्राण। पंच এখান থেকে কি লাগছে দেখেছো শুভেন্দু? অপূর্ব। আচ্ছা, বলে দিয়ে রাখি, হ্যাঁ, এই শহরটার নাম হচ্ছে ভীমলিপট্টনম। এখানেও সিঁড়ি আছে, এদিকেও আছে, এটা দিয়েই যাই। এটা একদম সোজা উঠবে। ও খাড়াই। তাহলে কি এদিক দিয়ে যাই, কারণ দেখতে দেখতে যাবো। হ্যাঁ চলো। সিঁড়ি করা। তুমি জলের আওয়াজ পাচ্ছ শুভেন্দু? হ্যাঁ, যাক, রাস্তা ভুল করে ভালোই হলো, কি বলুন? এই ওপরে সেই নরসিংহ অবতার, এই তার মূর্তি। আর আমরা এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আমরা সোজা যাব, গিয়ে আমরা এই সমুদ্রের পাশ দিয়ে যে বিচ রোডটা গেছে, সেই বিচ রোড ধরে আমরা বিশাখাপত্তনমের দিকে যাব। ওই দিকটা বিশাখাপত্তনম। মেন মূর্তিটা অবধি যাওয়ার যে রাস্তাটা, মানে মন্দিরের ভেতরটা বন্ধ ছিল, ফলে তো আমরা আর ঢুকতে পারলাম না। কিন্তু জায়গাটা অপূর্ব, পুরো ওপর শহরটা থেকে দেখা ওপর যায়। থেকে যা ভিউ পাওয়া গেল, দুর্দান্ত। তবে এটা শুভেন্দু বললো বলেই আসা হলো, যাবো ঠিক ভরসা পাচ্ছিলাম না। গাড়ি নিয়ে এসেছি, যাবো না যখন বললো এখানে একটা মন্দির আছে। না না, এবার আমি তো বুঝতে পারিনি যে এটা মন্দিরের চটিতে যাবে এই রাস্তাটা। ও আমি যে কোথায় কি বলছে, অনেকের কথা তো বুঝতে পারছি না। সেটা ঠিক। কিন্তু আমি বলবো এই মানুষগুলো ভীষণ হেল্পফুল, মানে যেতে যেতে এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ এখান থেকে ঘুরে আসো বা ওইখানটা যাও। হ্যাঁ, আমরা পুরো সমুদ্রকে মানে একদম বাঁ হাতে রেখে এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বিচ রোড। মানে এটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে সোজা একদম বিশাখাপত্তনম। রাস্তাঘাট খুবই পরিচ্ছন্ন, মানে দূর দূরান্তে দেখছি ভীষণই, কি বলবো, মানে পরিচ্ছন্নতাটাকে বেশ প্রায়োরিটি দেওয়া হয় এখানে। হ্যাঁ, সুন্দর রাস্তা সমুদ্রের পাশ দিয়ে। এই যে সমুদ্র। ও এই তো, আরো দেখাবো, কাছে যাই তখন দেখাবো। আপনারা যারা আসবেন তারাও কিন্তু এই বিচ রোডটা এক্সেস করতে পারেন। মেন NH-16 দিয়ে তো এত দূর আসবেন, এখান থেকে ঢুকে গেলেন, এই নরসিংহ মন্দিরটা দেখলেন, তারপর এই বিচ রোড ধরে এগিয়ে যাবেন বিশাখাপত্তনম। দারুণ। তবে পুরো লাল মাটি। এখানে পুরো লাল মাটি পাবেন। তো আমরা বিশাখাপত্তনম যাওয়ার আগে এখানে একটা দুর্দান্ত এরকম ছাওয়া ছাওয়া প্রচুর নারকেল গাছ। আমরা তো বিশাখাপত্তনমেই আছি। হ্যাঁ, মানে বিশাখাপত্তনমের যে মেন বিচটা, হ্যাঁ। সেটা যাওয়ার আগে এখানে প্রচুর সুন্দর সুন্দর নারকেল গাছ।
আর এই বিশাখাপত্তনমের বিচের যেটা স্পেশালিটি, এই বিচ আর তার মাঝখানে মাঝখানে এরকম জেগে থাকা পাথর। কেমন? অপূর্ব লাগছে। ब्रदर इस बीच को क्या कहते हैं? व्हाट इज दिस बीच कॉल्ड? ये भीमली बीच है। भीमली बीच। अच्छा, यहाँ से विशाखापत्तनम कितना दूर है? यहाँ से 20 किलोमीटर। 20 किलोमीटर, यही रास्ता जाएगा। यहाँ वही सीधा जाएगा। यू आर फ्रॉम आंध्र प्रदेश? विशाखापट्टनम। ओके, थैंक यू। দারুণ লাগছে। আচ্ছা শুভেন্দু, এরকম জায়গায় না প্রচুর সিনেমার গান শুট হয়। হ্যাঁ, ওই পাথরগুলোর ওপর দাঁড়িয়ে থাকে একজন নায়ক, সে এসে জলের ঝাপটা একটু ভিজে যায়। ওখানটা গিয়ে ছবি তোলাটা একটু চাপ হয়ে যাবে না? ওখানে উচিত হবে না, মানে সে যাওয়া যেতেই পারে, কিন্তু ধরে নাও খুব জোরে একটা ঢেউ এলো, পড়ে গেলে হাত পায়ে লেগে গেল। এই জায়গাটা একটু দেখো। ও, কোথায় চলে এলাম এরকম একটা মনে হচ্ছে। প্রত্যেক ভূমিরূপের নিজস্ব একটা তো সৌন্দর্য থাকে, তাই মানে দুর্দান্ত। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। ইন্দ্রাণীর খুব শখ যে ও আমার একটা ছবি তুলবে এই পাথরগুলোর ওপরে। আমি, ও যদিও নিজে আসতে চাইছে না। এখানে ঠিক আছে। এই বিচটা অনেক বেশি ভার্জিন, কারণ এই বিচে যেহেতু স্নান করা যায় না, কারণ দেখুন এইখানে এরকম পুরো এলোমেলো পাথরে আর কি সমুদ্র বিচটা, আর ভেতরে ভেতরে হয়তো কিছু পাথর ডুবন্ত অবস্থায় রয়েছে, যেগুলো হয়তো সব খালি চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ফলে অত দূর পাথর জেগে আছে, তার মানে বোঝা যাচ্ছে অত দূরই পাথর আছে। মানে না, তা বলছি না, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই ভেতরে ভেতরে এই তো, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলত এটা খুব আনসেফ স্নান করার জন্য। স্নান কেউ স্নান করছে। ওই জন্য কি পরিচ্ছন্ন দেখো, হ্যাঁ, দেখেছো কেমন লাগছে? হ্যাঁ, হেভি হেভি, দুর্দান্ত। আর আমরা এরকম একটা ছোট্ট মতো পাথরের উপর দুজনে দাঁড়িয়ে আছি, আর সমুদ্রের জল আসছে এই যে। তো এই ভীমলি বিচে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার এই নারকোল গাছগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। ওর পেছনে আমাদের গাড়িটা। একটু বসবে এই নারকেল গাছের নিচে? হ্যাঁ চলো না, বসি। তো এই এখন এই নারকেল গাছের ছায়ায়, গাছের ছায়া মানে ন্যাচারাল এসি। তুই বলো এখানটা কিরকম পুড়ছিলাম আমরা, পুরো মানে রোস্ট হয়ে গেছে। আর এখানটা তেমনি সুন্দর, আর প্রেম করার জন্য আদর্শ জায়গা। সত্যি কথা, কলকাতার মানুষ যা প্রেমিক, তো কলকাতায় যদি এরকম একটা সমুদ্র থাকতো, এরকম নারকেল গাছ কলকাতা থেকে থাকতো। তো এক ঢিল, এবার ঢিল ছোটা দূরত্বেই সমুদ্র। হ্যাঁ, না বকখালি? বলছি এরকম যদি হ্যাঁ নারকেল গাছের ছাওয়া করা থাকতো, তাহলে ওদের ওখানে টিকিটিং করতে হতো, টিকিট সিস্টেম করতে হতো। হ্যাঁ, সেটা অবশ্যই। এখানে প্রচুর না ফটোগ্রাফার পেয়ে যাবেন ছবি তোলানোর জন্য, কিন্তু মানে এখন এই মুহূর্তে যেটা খুব ক্রেভিং হচ্ছে সেটা হচ্ছে একটু শ্বাসওয়ালা ডাব, তাই না? ওইটাই নেই এখানে। একটু ডাব থাকলে মানে একটু তেষ্টাটা মিটতো। আপাতত একটু জল খাই। যতদূর রাস্তা এলাম, চারপাশটা কি পরিষ্কার না? যেমন পরিষ্কার তেমন সবুজ,
দুদিকে সাগর, দারুণ দারুণ। তবে এই রাস্তায় আসার পর একটা কথা আপনাদের অবশ্যই সাজেস্ট করব, আসলে হাইওয়ে দিয়ে না এসে এই রাস্তাটা ধরে আসুন, মানে মন ভরে যাবে। মানে ট্রাফিক নেই, সেই রকম হংকিং নেই, শান্তি এক পাশে, আর এক পাশে হচ্ছে সমুদ্র। মাঝে মাঝে এই বন জঙ্গল গুলো একটু খালি হলে সমুদ্র দেখা যাচ্ছে, আর এদিকে পাহাড়, আর ডান দিকে হচ্ছে পূর্ব ঘাট। তালশ্বাস এখন, তাই না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। খাবি? সামনেও আছে, সামনে যাবো। দাঁড়িয়ে পড়েছি এখানে। ঠিক আছে। कितना करके नारियल नारियल কত দাম এই? नारियल कितना करके হাউ মাচ हाउ मच রুপিস? एक पीस এক পিস। আমি অবলীলায় বলছি কত দাম। হ্যাঁ আরে ব্যাপারটা কি হলো? এই তাল নিয়ে আসছেন উনি, নিতে পারি? তাল না, দাঁড়া নামি। এমা কত অনেকগুলো নিয়ে আসছেন রে। নারিयल नारियल ডাব, কোকোনাট কোকোনাট कोकोनट 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। पीछे যেতে বলছি। কি জানি, মানে পুরো অবাক জলপান। দাদা একটু জল পাই কোথায়? और का फल दिसे पलाडे हाउ मच कितना 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 রুপিস। या बेबी हां হ্যাঁ কপাল। पार्टी 50 50 40। 40 हां वन मोर वन मोर और एक और एक दीजिए। रेंडू 80 ওকে ওকে হ্যাঁ হ্যাঁ রেন্ডু দুটো 80 টাকা। হ্যাঁ দুটো 80 কি টাকা। বললাম? হ্যাঁ খাবো? হ্যাঁ যা বাবা और केगा কম দাম রে, 40 রুপিস 40 কম টাকা, দাম। ওখানে 60 টাকা করে খেলাম। 60 টাকা করে দাম। হ্যাঁ हां बाबू हां এই কেটে দেবে তো রে? হ্যাঁ কেটে দেবো, হুম হুম হুম। তো বললাম। का ले बेरा ले তুই বলেছিস? लगा अंतर কিরকম বললি তুই? হুম হাউ মাচ প্রাইস প্রাইস প্রাইস? 30 30 30 টোটাল ওয়ান 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 ওয়ান। ফার্স্টেই নাকি জিজ্ঞেস করেছি না, না নিলে কেমন একটা। మా ఇంటి రా పొద్దున పండుగ మా చాటుకర్ రా పండుగ এরা খাবো কি করে? এটা তো খুব মিষ্টি। কি কচি রে। খেয়ে নেওয়া যাচ্ছে এটা, খেয়ে নিলাম। তুই খা, আর এটা একটা ধরে না। ডাব খেতে গিয়ে কি হলো শুধু মিলে? বাবা, অর্ধেক কথা ও বোঝে না, আর এইটা আমরা বাকিটা চলে আমি। এলাম ঋষিকোন্ডা। ঋষিকোন্ডা বিচ, ঠিক। হ্যাঁ। এখানে পার্কিং আছে ঋষিকোন্ডা বিচের জন্য। এই যে বলছিলাম মাথায় ফুল লাগানোর কথা, এই যে কি সুন্দর। আর এই রাস্তার পাশ বরাবর এই অংশটা জুড়ে খুব সুন্দর হাঁটার রাস্তা করা রয়েছে।
রাস্তা রয়েছে, প্রচুর রাস্তা এবং গাড়ি রাখার এবং জন্য সেই একদম সংলগ্ন পর্যায়ে parking ও সুন্দর, রয়েছে। পরপর একদম দুর্দান্ত। অনেক বেশি প্ল্যান্ড আমি বলবো, তাই না? আমাদের ওখানে যেমন সবকিছু ঘিঞ্জি হয়ে গেছে, কারণ পরে 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 আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে, এখানটা যেন মনে হচ্ছে অনেক বেশি অর্গানাইজড। এই যে এই ধারে ধারে গুলো প্রচুর স্টে আছে, হোটেলস আছে, আর যেগুলো একটু দামি রিসর্ট গোছের ওগুলো সব সমুদ্রের পাড়ে একেবারে। টেনেটি পার্ক যাবি? হ্যাঁ, দেখি গাড়িটা রাখতে হবে সামনে। ও ভাই, তো লম্বা পার্কিং। এখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, দেখো না। মানে অঢেল জায়গা, আর খুব একটা মানে ক্রাউড বেশি নেই বলেই মানে পার্কিং এর প্রবলেম হবে, তাই না? খুবই হালকা আমি বলবো। টিকিট নেই, কোনো টিকিট নেই, free। নাইস। ওদিক দিয়েও কিছু লোক যাচ্ছে, এদিক দিয়ে যাবে? চলো ওটা দিয়ে চলো। চলো। এই যে টেনেটি পার্ক, এটা হচ্ছে তেনেটি বিশ্বনাথম নামে একজন, এদের এখানকার ফ্রিডম ফাইটার, আচ্ছা, তার নামেই পার্ক। তারই বোধহয় স্ট্যাচু ছিল ঢুকতে বোধ হয়। তাদের তারই। ও, এটা দিয়ে নিচে যাওয়া যাবে, এই যে জাহাজটা আছে। তো ওই ওপর থেকে হেঁটে হেঁটে আমরা এই বিচের কাছে চলে এসেছি। এটা খুব বড় জাহাজ নোঙর করা। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি চলে নাকি? না এটা চলে না, এটা হচ্ছে, এর নাম হচ্ছে হাইফং 45। দেখো এমভি মা, মা কথাটা বাংলা, এই শিপটা হচ্ছে বাংলাদেশের শিপ। ওকে। এটা কোনোভাবে চলে আসে এই বিচে, হ্যাঁ, এবং সকালবেলা এই ভাইজ্যাকের প্রশাসন আবিষ্কার করে যে রাত্রেবেলা একটা বিরাট আকাই জাহাজ ভেসে এই বিচে চলে এসেছে। এই হাইফং 45-কে তারপর ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাপারটাকে মানে রিস্ক হিসেবে নেয়, সিকিউরিটি থ্রেট হিসেবে নেয়, এবং তারপর যোগাযোগ করা হয় বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে। বাংলাদেশ গভর্নমেন্ট জানায় যে এটা তারা ফেরত নিতে চায় না, কারণ এটাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে গেলে যে পরিমাণ তেল খরচ হবে সেটা তারা খরচ করবে না। সেই থেকে এই হাইফং 45 এখানেই আছে। এটা দারুণ একটা মানে কি বলবো, ছবি তোলার জন্য আইডিয়াল জায়গাও হয়ে ফটোশুট গেছে। হচ্ছে তো, হ্যাঁ, ফটোশুট রীতিমতো হচ্ছে। শুট হচ্ছে। হ্যাঁ, এই দেখো না কাপলরা, কি মজা। এইগুলোকে অনেকেই একটু নাটক, ন্যাকামো মনে করেন, তবে আমি বলবো ছবির থেকে বেস্ট মেমোরি আর কি হতে পারে, সেই তো, তাই না? এক্স্যাক্টলি। তো জীবনে ওইগুলোই থেকে যাবে, কারণ এই সময়টাকে তো আমরা ধরে রাখতে পারবো না। তাই ধরে রাখতে পারবো কেবলমাত্র ছবি দিয়ে। তাই মন প্রাণ ভরে ছবি তুলুন, কে রেগে যাচ্ছে, কে দেখছে, কে হাসছে, জাস্ট গুলি মারুন আর এনজয় করুন লাইফটা। আস্তে আস্তে হাঁটুন, হ্যাঁ, বালিতে পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ চলো। বিরাট বিরাট। এই হাইফং 45 এর ভেতরেও ঢোকা যায়, দরজাটা খোলা বলবে। কে ঢুকবে? চল না দেখি কি না না, আছে। আমি যাবো না। আরে কিচ্ছু হয়, সম্ভব। দেখি না। না না, উফ, তুইও যাস না। দাঁড়ান। ও, ভেতরে কাজ হচ্ছে, ভেতরে কিছু একটা বানাবে, কাজ হচ্ছে। ভিতরে লোক আছে। হ্যাঁ, পেছনের পাখাটা দেখ। প্রোপেলার। আমরা মোটামুটি 2 মাসের ব্যবধানে ভারতের দুটো জায়গায় গেলাম, যেখানকার আবহাওয়া পুরো ব্যস্তানুপাতিক। সম্পূর্ণ বিপরীত। এই রোপওয়ে আছে।
तो रोपवे हम चढ़ेगा प्लीज যাবি প্লিজ সামনে থেকে ঘোরাতে এখানে তো পার্কিং আছে এদিক দিয়ে এই জন্যই বলছি মানে শহরটা খুবই মানে সুন্দরভাবে বোঝানো কিন্তু এই এত যত জায়গায় গাড়ি রাখছি রাস্তার ধারে হোক বা সমুদ্রের ধারে যেখানেই কোনো পয়সা চাইছে না না এখনো না এটা হয়তো লাগতে পারে হ্যাঁ সে লাগুক সেটা বলছি না মানে হ্যাঁ তুমি বলো তাই না আমি হ্যাঁ ওটাই বলছি তো ইন্দ্রাণীর ইচ্ছে হয়েছে রোপওয়ে চড়ার দূর থেকে দেখতে পেয়েছে তাই আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে এখানে কত কালারিং জল হচ্ছে না হ্যাঁ এগুলো কালারিং জল মানে কিছু ড্রিঙ্ক হবে হাউ মাচ 30 हाँ? 30 30 দুটো নে बहुत अच्छा তাহলে কি নিবি অরেঞ্জ নিবি हाँ ऑरेंज অরেঞ্জ এটা নতুন জিনিস দেখছি সোডা गोली सोडा बाबू বাবা এই জিনিস তো আমরা জায়গায় দেখতে হবে ये लेमन हम लेमन লেমন খাবি হ্যাঁ হ্যাঁ 1 লেমন কেমন খেতে इधर पीगा बाबू स्लो নতুন জিনিস ঝাঁজটা বেশি না কিরম খেতে বোতলগুলো রেখে যেত হ্যাঁ নিতে ইচ্ছে করছে আমি আছি একটু বোতল করে নি এটা কি দেখো না হ্যাঁ এটা মাঝখানে লেগে আছে এটা মার্বেল হ্যাঁ কি করে ভরলো এটা ও এটার মধ্যে দিয়ে ভরেছে এটার নাম হচ্ছে গলি সোডা আমার মনে আছে সাই পল্লবী আর ধনুষের একটা সিনেমা মানে একটা গান আছে রাউডি বেবি বলে দুজনে মিলে নাচবে ওই গানটার ফার্স্ট লাইনটা আছে এ গলি সোডা বে এটা এ কাড়ি কোড়মে মুকুটি পাপিনা টেক মি ये गोली सोडा वे আমি তো সাউথের গান বাজনা শুনি আর মানে গলি সোডাটা কি আগে থেকে জানতিস এটাই যে সেই জিনিস মানে আমার দারুণ লাগছে এটা দেখে বলবো যে আম্মা এটা নিয়ে যাবো আচ্ছা রোপওয়ের টিকিট বড়দের জন্য 150 টাকা 4 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 80 টাকা এভরি মান্থ 19th ক্লোজড ফর মেইনটেন্স ডে ও প্রত্যেক মাসে 19 তারিখ করে বন্ধ তো এই যে রোপওয়ে এটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে কৈলাসগিরি এই কৈলাসগিরিতে যাওয়ার জন্য আপনি রোপওয়েতে যান বা পায়ে হেঁটে দুটোর জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে সেটা হচ্ছে 10 টাকা এবার আমরা এই ওপরে উঠছি এটা হেঁটেও যাওয়া যাবে এটা হেঁটে যে হেঁটে উঠবে সে হেঁটে উঠবে দুটোর জন্য হাইকিং এর জন্য তোমাকে টাকা দিতে হবে হ্যাঁ 10 টাকা করে হ্যাঁ এখান থেকে এইরকম দেখা যাচ্ছে সমুদ্র আর এখানে এই 4 জন কেন এই মুখোশগুলো পরে এসেছে 5 জন বুঝলাম না ব্যাপারটা অ্যানোডিমাস মুখোশ ওই দিকটা কর এই দিকটা কর এই দিকটা কর ঠিক আছে
শুভেন্দুর কতটা কিরকম এক্সাইটমেন্ট হয় আমি জানি না, বাট আমার প্রচন্ড এক্সাইটমেন্ট হয়। ছোটবেলা থেকে রোপওয়ে মানেই ছিল সায়েন্স সিটি, তাও আবার শীতকালে, কারণ সারা বছর তো যাওয়ার উপায় ছিল না। কিন্তু তারপর থেকে আমি আর শুভেন্দু যত জায়গায় গেছি, ম্যাক্সিমাম জায়গায় মানে যেখানে যেখানে আমরা রোপওয়ে পেয়েছি অবশ্যই চড়েছি। এই চলে এলাম, হ্যাঁ এখানে নামা যাবে জানিস? স্মল ওয়াক, হ্যাঁ মানে স্মল টাইমার। আর এই উপরে দূরে দেখা যাচ্ছে খুবই ছোট একটা স্টেজ, জাস্ট উঠলাম আর এসে গেলাম। হ্যাঁ আসলে দেখতেও হবে, দেখো পূর্বঘাট পর্বতগুলো কিন্তু খুব বেশি হাইট Height না, নয়। তো সেরকমই একটা পাহাড়ের ওপরে আমরা এসেছি। কৈলাসগিরি। এসো। এটা অ্যামিউজমেন্ট পার্ক করেছে হ্যাঁ পাহাড়ের ওপরে। এক্স্যাক্টলি। এখানে হর্স রাইডিং এরও সুযোগ রয়েছে। শুধুমাত্র বসে ছবি তোলার জন্য। ও তাই? না না, চড়া যাবে, এখানে নিশ্চয়ই হাঁটাবে। এই পার্কটা বা এই অ্যামিউজমেন্ট পার্ক যাই বলুন, পুরো পাহাড়ের ঢালে, এই যে হাঁটছি বেশ ঢালু। আর যেহেতু কৈলাসগিরি, মহাদেব তো থাকবেনই, তার সঙ্গে রয়েছেন পার্বতী। কি সুন্দর! এখানে প্রচুর এরকম অ্যাক্টিভিটি রয়েছে, এখানে যেমন জিপলাইন রয়েছে, মানে নৈনিতালে যেমন পাহাড়ের ওপর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দিয়ে মানুষকে এঙ্গেজ করা ছিল, ওই রকমই খানিকটা। এই যে কৈলাসগিরি যে পর্বত, যেখানে এই শিব পার্বতীর মূর্তি দেখছেন, এর কিন্তু কোনো ধর্মীয় ব্যাখ্যা নেই। জন রিড থমাস নামে এক স্কটিশ জাজ থাকতেন এই বিশাখাপত্তনমে। 1800 সাল নাগাদ তিনি এখানে আসেন এবং তারপর এই পাহাড়ের ওপরে তিনি একটা বাংলো তৈরি করেন। কিন্তু সেই যে ব্যক্তি, তার বিহেভিয়ার খুব অদ্ভুত ছিল। ইংলিশম্যান হয়েও তিনি নাকি পাহাড়ের ওপরে থাকতে পছন্দ করতেন এবং বাকি ইংরেজদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি রোজ একটা ঘোড়া নিয়ে এই পাহাড়ের ওপর উঠতেন এবং তারপর এখানেই বসবাস করতেন, সবার থেকে আলাদা। স্থানীয় মানুষজন যারা বিশাখাপত্তনমে থাকতেন, এবং সাউথের লোকেরা তো খুব শৈব হয় অনেকে, তারা মনে মনে ভাবতেন যে তিনি হচ্ছেন শিবের সাক্ষাৎ রূপ এবং আদালতে তিনি সঠিক বিচার করেন। সেই জন্য এই জায়গাটার নাম কৈলাসগিরি। আজকে এইভাবে ঘোরার আইডিয়া শুভেন্দুকে কিন্তু আমিই দিয়েছি। বল শুভেন্দু, তুই জিজ্ঞেস করছিলি যে কি মুখ টাইম করেছিস কেন? না না, আমি শুনছি। ও, তুই ওকে জিজ্ঞেস করলি না যে আগে কোনো হোটেলে ঢুকবি না আগে ঘুরবি? না, আমি ভাবলাম যে এরকম হতে পারে যে আগে ফ্রেশ হয়ে নিতে চাই। না না, আমি যথেষ্ট ফ্রেশ আছি, কোনো চাপ নেই। আবার বলবো না, আমি ভাবলাম যে তুই এরকম মানে ভাবছিস কিনা যে আগে ফ্রেশ হয়ে নিবি তারপরে ঘুরবি হয়তো। না না, যথেষ্ট ফ্রেশ আছি, কোনো চাপ নেই। কারণ একবার চেক ইন করে গেলে আমরা তো একটা মানে মোশনে আছি, মানে পুরো ল্যাথ খেয়ে যাবো, ঘুম পেয়ে যাবে। चार आदमी जाइए। একটা গোটা ও বাবা গো, ও বাবা হালকা না, কি করবো? এই দিকটা দেখুন। রাম 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 রাম। তাহলে কেমন লাগছে জানাবেন, এই ভিজুয়ালগুলো আপনাদের কেমন লাগছে?
আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে অতি অবশ্যই আমাদের পেজটাকেও ফলো করে দিতে ভুলবেন না কিন্তু। শখের রোপওয়ে চড়া হয়ে গেল, আমাদের নীলু অপেক্ষায় আছে ওখানে। ওই যে দেখা যাচ্ছে আমাদের নীলু। চলো, আর এখান থেকে এখন এই সূর্যাস্ত হচ্ছে। আমরা যে তাড়াতাড়ি এসে কি বুদ্ধিমানের কাজ করেছি, লাইন দেখো। হ্যাঁ, বিরাট বিরাট লাইন এখন। 5:07 এখন এসে তাও দেখছি একটু জ্যাম লেগেছে, বাকি সারাদিন কিন্তু আমার খুব সুন্দর এসছে। হ্যাঁ, আর এটা মেন সিটির দিকে না? হ্যাঁ স্বাভাবিক। এই যে এই রাস্তাটা সব সোজা ছিল, এটাকে ওয়াকিং। ও হ্যাঁ, এখানে সমস্ত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। এদিক দিয়ে যাওয়া বলছে। रामकृष्ण बीच कैसे जाए? आरके बीच। आरके बीच कैसे जाए, कहाँ पे पार्किंग करें? पार्किंग ऐसा नहीं है, पार्किंग में APIAC ग्राउंड है, कितना दूर है? 8 किलोमीटर है, 1.5 km पीछे से, और यहाँ पे कोई पार्किंग नहीं है? मेरे अंडरस्टैंड का इधर साइड में প্রপারলি পার্ক করাটা দরকার। হ্যাঁ, উনি তো পুলিশ, উনি তো আর বলবেন না যে হ্যাঁ, এখানে রাস্তার পাশে আপনি কোথায় গাড়িটা রাখবেন, তাই তো। কালকে সানডে, কালকে তো চান্স নেওয়াই যাবে না। একটা আইডিয়া আছে, সকাল সকাল আছে একটা অ্যাপ থেকে হোটেল সার্চ করে এখানে ও অ্যাড্রেসটা দিয়েছে, সামনেই দেখাচ্ছে। লসন বে এইটা। ওই তো 55 দেখতে পাচ্ছি, এইটা 55 লসন্স বে। ফাইনালি এটাই হ্যাঁ, ডিসাইড করা হলো। নিচু নিচু তো এই হচ্ছে মেন রোড। এই রাস্তার ধারে একটা ছোট্ট গেস্ট হাউস, কিন্তু রুমটা বিরাট বড়। জানি না ক্যামেরায় বুঝতে পারছেন কিনা। এইখানে খুব সুন্দর, এখানে ডাবল বেড, বেশ বড় বিছানা, এদিকে বেডসাইড টেবিল, এখানে আবার খাওয়ার জন্য দেখো কি সুন্দর টেবিল চেয়ার করা, এক্স্যাক্টলি। টিভি আছে, ড্রেসিং টেবিলটা হচ্ছে একটা পেন লাইট। এই যে আসে না, চলে যাচ্ছে। এই এটা ফুল লেন্থ আয়না রয়েছে। হ্যাঁ, পুরোটা তুই দাঁড়া, পুরোটা তুই দাঁড়া। আর এখানে এসি চলছে, এই দেখুন 4 জানুয়ারির কাণ্ড। এখানে একটা সোফা, বাহ, স্টোরেজ আছে অনেক। এদিকে হচ্ছে ওয়াও, এটা স্নানের জায়গা, আর এদিকে হচ্ছে টয়লেট। দুটো আলাদা করা, দেখো এরকম দেখিনি, এত জায়গায় থেকেছি, পুরো এরকম স্নানের জায়গাটা আলাদা করা, খুব ভালো। বেসিং করিডোর। আর গিজারও রয়েছে সমস্ত অন্যান্য হোটেলের মতো। তবে বলবো যে এই সমস্ত জায়গায় যারা আসছেন, প্ল্যান করছেন, অনলাইনে না করে এসে বুকিং করুন। অনেক অপশন পাবেন, আর অনলাইনের থেকে সস্তাও পাবেন। মানে আমাদের গোটা ট্রিপে আমরা এটাই করছি। এটা কত টাকা পড়লো শুভেন্দু? এটা ম্যাজিক হলো। হ্যাঁ, হয়েছে। কত টাকা পড়লো এটা? এটা হচ্ছে 1800 টাকা পার নাইট, মানে জিএসটি নিয়ে সব মিলিয়ে 1800। মানে শুধু লজিং? শুধু লজিং, হ্যাঁ। ওকে, ভালো। সামনে খাবারের দোকানও আছে দেখলাম, এই যে আর গোটা বিচ রোডের উপরে আছে তুমি। হ্যাঁ, বিচের মতো ওই যে ওখানে আলো টালো জ্বলছে। আর আমাদের গাড়িটাও এখানেই রাখা, সামনে এখান থেকে দেখাও যাচ্ছে। খুবই, যারা গাড়ি নিয়ে আসবেন আমি বলবো এই গেস্ট হাউসটা তাদের জন্য খুবই সুইটেবল একটা জায়গা। কারণ হচ্ছে এখান থেকে গাড়িটা নামালেন, পুরো বিচ রোড, যে রাস্তা দিয়ে এলাম একদম সমুদ্রের ধার ধরে, রাত বিরেতে ওর পাশে পাশে দেখলেন প্রচুর ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। যখন খুশি খান, ঘুরে আসুন, আবার গাড়িটা তুলে দিন। ঠিক আছে, তাহলে এখানেই আজকের মতো এখানেই এন্ড করি।
তবে এখানে আমরা কতদিন আছি কি আছি সেটা নিয়ে আমাদের একটু দোলাচল রয়েছে। দোলাচল রয়েছে, কারণ হচ্ছে যে আমার ভিডিও এডিট হয়নি। মানে আজকে শনিবার, আগামীকাল মানে রবিবার আপনারা পুরীর প্রথম ভিডিওটা দেখেছেন অলরেডি, হ্যাঁ, তো ওইটাই আর- আপলোড করার আছে। আর কিছু জিনিস আছে, কিছু ডকুমেন্টস এর কাজ আছে আমার পার্সোনাল। ওকে ওকে। হ্যাঁ, সেগুলো ফিল আপ করতে হবে, তো ওইগুলো করার জন্য কালকে একটু সময় লাগবে, মানে 2-3 ঘন্টা। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।